পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় প্রদান করেছিল ভারত। তবে এখন কিন্তু আর পলাতক প্রধানমন্ত্রী নন, তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। অর্থাৎ বাংলাদেশের আইনে আন্তর্জাতিকভাবে স্বচ্ছভাবে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার যে অপরাধগুলো, সেই অপরাধের অভিযোগের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। আর এই মুহূর্তে সেই আসামি তিনি রাষ্ট্রনায়ক ছিল কি সাধারণ কোনো নাগরিক ছিল এটা দেখার বিষয় নয়, তিনি একজন আসামি, এটাই তার বড় পরিচয়। আর ভারত তাকে আর আশ্রয় দিয়ে রাখতে পারে না। এতদিন ভারত রাজনৈতিকভাবে তাকে আশ্রয় দিলেও এখন কোনো পলাতক প্রধানমন্ত্রী নাই, কোনো অভিযুক্ত বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে ভারত যদি আশ্রয় দিয়ে থাকে, তাহলে ভারতের সামনে মারাত্মকভাবে তিনটি বড় সমস্যা অপেক্ষা করছে। শেখ হাসিনাকে নিয়ে ভারতের এই তিনটি সমস্যা অবশ্যই সমাধান করতে হবে এবং তাদের ক্লিয়ারভাবে, তাদের পরিষ্কারভাবে তাদের অবস্থান দৃঢ়ভাবে জানাতে হবে। তারা কি সত্যি সত্যি শেখ হাসিনার পক্ষ নেবে, নাকি তারা শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? তাদের সামনে এখন তিনটি পথ খোলা রয়েছে। এই তিনটি পথের যে কোনো একটি পথ গ্রহণ করার মাধ্যমে তাদেরকে পরিষ্কারভাবে এই ইঙ্গিত দিতে হবে যে তারা সত্যিকার অর্থে তারা কোন পথের পথিক। মূলত এই শেখ হাসিনাই 2013 সালে কিন্তু সাবেক ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাথে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেছিল, যে চুক্তির মাধ্যমে দুই দেশ থেকে পলাতক কোনো ব্যক্তি তারা যদি বাংলাদেশে অথবা যদি ভারতে আশ্রয় গ্রহণ করে, সেক্ষেত্রে দুই রাষ্ট্রই তাদের একে অপরকে উভয় রাষ্ট্রের কাছে ফিরিয়ে দিতে বাধ্য। সেই সময় কিন্তু আসামের বিচ্ছিন্নতাবাদী যে স্বাধীনতাকামী যে আপনার গোষ্ঠীটা ছিল, বিশেষ করে উলফা নেতা বাংলাদেশে ধরা পড়েছিল এবং বাংলাদেশেই ছিল। তাকে ফিরিয়ে নেওয়ার জন্যই ভারত এই চুক্তি করেছিল এবং শেখ হাসিনা তার এই চুক্তিতে তিনি কিন্তু স্বাক্ষরও করেছিলেন। এমনকি 2016 সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে, তখনও এই চুক্তিতে সংশোধনী নিয়ে আসা হয়, কিন্তু বাতিল করা হয়নি। সংশোধনী নিয়ে এসে চুক্তিটা আরও স্পষ্ট এবং ক্লিয়ার করা হয়। অর্থাৎ দুই রাষ্ট্র চাইলেই দুই দেশের ভিতরে যদি তাদের নাগরিকরা রাজনৈতিকভাবে আশ্রয় গ্রহণ করে, কোনো অন্যায় কাজ করার মাধ্যমে তারা যদি পলাতক আসামি হয়ে থাকে, তাহলে তাদেরকে ফিরিয়ে দিতে উভয় রাষ্ট্রই বাধ্য থাকবে। এখানে কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে, তাহলে শেখ হাসিনা তো এই মুহূর্তে ভারতে আশ্রয় নিয়েছে, তাকে কি তাহলে ভারত ফিরিয়ে দেবে? তিনি এতদিন রাজনৈতিক আশ্রয় ছিল, কিন্তু এখন আর রাজনৈতিক আশ্রয় না, তিনি এখন পলাতক আসামি হিসেবে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনা মূলত নিজের খোঁড়া গর্তেই তিনি পড়েছে। অর্থাৎ তিনি কখনো কি ভেবেছিল যে তার জীবদ্দশায় এমন কোনো চিত্র বা পরিস্থিতির মুখোমুখি হতে হবে? তিনি মনে করেছিলেন যে যতদিন তিনি জীবিত থাকবেন ততদিন তাকে হটানোর মতন ক্ষমতা বাংলাদেশে কারণ নেই। এমনকি সকল ক্ষেত্রে তিনি কিন্তু সেইভাবে তার নেটওয়ার্কটাও তিনি বিছিয়ে নিয়েছিলেন। একেবারে রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত রাষ্ট্রের সকল জায়গায় তিনি নিজের শক্তি প্রদর্শন করার মাধ্যমে নিজের লোকদেরকে তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তারপরেও কিন্তু তিনি নিজের গদিটাকে টিকে রাখতে সক্ষম হননি। কথায় আছে না যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সত্যি আল্লাহ হয়তো ছাড় দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনাকে আর ছেড়ে দেননি। শেখ হাসিনার পতন ঠিকই কিন্তু মহান আল্লাহ পাকের এক কুদরতি কৌশলের মাধ্যমে হয়েছে। তবে এখন ভারতের সামনে যে তিনটি পথ খোলা রয়েছে, তার ভিতরে প্রথমত সেটা হচ্ছে চুক্তি অনুযায়ী তারা নিজেরাই যে চুক্তি করেছিল সেই চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত পাঠানো, যা বাংলাদেশের এই মুহূর্তে চাচ্ছে। কিন্তু এর সঙ্গে রাজনৈতিক ঝুঁকি এবং মানবাধিকার প্রশ্ন জড়িত রয়েছে। তবে যত প্রশ্নই জড়িত থাকুক না কেন, মানবতার পক্ষে যারা এই মুহূর্তে তারা শেখ হাসিনার পক্ষে অবস্থান নিক না কেন, মূল বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের জনগণ কী চাচ্ছে সেটা দেখা। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এই মুহূর্তে তারা শেখ হাসিনার ফাঁসি কার্যকর দেখতে চাচ্ছে। গতকাল রাতে ভারত বাংলাদেশের ফুটবল ম্যাচেও আমরা সেই চিত্র দেখেছি। বাংলাদেশ জয়লাভ করার পর দীর্ঘ 22 বছর পর ভারতকে পরাজিত করার পরে বাংলাদেশের ভেতরে যে উল্লাসটা, সেই উল্লাসে একজন দর্শকটা তিনি বলেই ফেলেছে যে আমরা ঠিক এমন সময় ভারতকে পরাজিত করলাম যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমরা মৃত্যুদণ্ড দেখতে যাচ্ছি। অর্থাৎ ভারতের উচিত হবে এই মুহূর্তে শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে অবশ্যই তাকে এই যে আইন, সেই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে সহযোগিতা করা। এখন ভারত কি এটা করবে? এই জায়গায় কিন্তু সবথেকে বড় একটা প্রশ্ন থেকে যাচ্ছে। দ্বিতীয়ত, আইনি জটিলতা, রাজনৈতিক উদ্দেশ্য এবং নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে প্রত্যর্পণ হয়তো স্থগিত রাখা। ভারত খুব সহজেই এটা করতে পারে,
অর্থাৎ ভারত যদি মনে করে যে এই মুহূর্তে শেখ হাসিনাকে ফিরিয়ে দিলে তার প্রাণনাশের হুমকি রয়েছে এবং দেশের ভিতরে অস্থিরতা হতে পারে, তার নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তাই তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে না। আপাতত স্থগিত রাখবে, তবে ভবিষ্যতে যে ফিরিয়ে দেবে না এটাও তারা পুরোপুরি কিন্তু বলছে না, তবে আপাতত তাকে ফিরিয়ে দেওয়াটা স্থগিত রাখতে পারে। তৃতীয়ত, প্রত্যর্পণ পুরোপুরি প্রত্যাখ্যান করা, যা ভারত আন্তর্জাতিক মানবাধিকার আইনের কথা উল্লেখ করে করতে পারে, তবে কৌশলগত মূল পর্বকে কিন্তু নষ্ট করে দেয়। আবার ভারত বাংলাদেশ চুক্তি যেহেতু হাসিনার সময়ে হয়েছিল, সেটিও উপেক্ষা করা দিল্লির জন্য কূটনৈতিকভাবে একটা অস্বস্তিকর, কেননা এতে করে উভয় রাষ্ট্রই কিন্তু চরমভাবে তাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সম্পর্কের অবনতিতে পড়বে। ইতিমধ্যে বাংলাদেশ উল্লেখ করে জানিয়ে দিয়েছে যে তারা ভারতের কাছ থেকে অবন্ধুসুলভ কোনো কার্যক্রম দেখতে চায় না। বিশেষ করে শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ইতিমধ্যে আবেদন করেছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। যদি এই মুহূর্তে ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দেয়, তাহলে এই বন্ধুপ্রতিম বা প্রতিবেশী রাষ্ট্রের ভিতরে এমন একটা সম্পর্ক তৈরি হবে যে সম্পর্কের মাধ্যমে আরও তিক্ততা বৃদ্ধি পাবে, আরও সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাবে। এটা কি ভারত চাইবে? ভারত কখনো এটা চাইবে না। ভারত চাইবে বাংলাদেশকে ব্যবহার করে তার পূর্ব ফ্রন্টে অবস্থিত যে 7টি রাজ্য, সেই 7টি রাজ্যকে নিয়ন্ত্রণে রাখার। কিন্তু বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে চলে যায়, ভারত কি সরাসরি বাংলাদেশে স্ট্রাইক করে নিজেদের দখলে নিতে পারবে? এটাও কখনো সম্ভব নয়, কেননা বাংলাদেশের এই মুহূর্তে সিকিউরিটি নিরাপত্তা নিশ্চিত করার জন্য তুরস্ক রয়েছে, পাকিস্তান রয়েছে, চীন রয়েছে তাদের পাশে, যেটা কোনোভাবে ভারত এককভাবে করতে পারে না, করতে পারবে না। তাহলে ভারতের উচিত হবে কূটনৈতিকভাবে এটা সমাধান করা এবং বাংলাদেশকে হাতে রাখার মাধ্যমে পূর্ব ফ্রন্টে অবস্থিত যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোর ভিতরে স্থিতিশীলতা এবং শান্তি বজায় রাখা। তাই ভারত হয়তো শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে যাচ্ছে, যেটার মাধ্যমে শেখ হাসিনা নিজে যে গর্ত খুঁড়েছিল সেই গর্তে অবশেষে তিনি নিজেই পড়তে যাচ্ছে।